আজকে আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কেমিস্ট্রি উইথ এইচজিএম চ্যানেলে। অনেকের অনুরোধে আমাকে অনেকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছে যে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস এই সম্পর্কে একটা ভিডিও বানাতে, মানে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ, অর্থাৎ আদর্শ গ্যাসের যে বিচ্যুতি সেই বিচ্যুতির কারণ কি সেটা নিয়ে একটা ভিডিও বানাতে বলেছে, রিকোয়েস্ট করেছে, তাই আমরা আজকে এরকম ভিডিও করছি আর কি। তো আদর্শ গ্যাস যে আচরণ, সেই আচরণ থেকে বিচ্যুতির যদি আমরা কারণ দেখি তাহলে আমাদের দেখতে হবে যে গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্য, সেই স্বীকার্যগুলোকে আগে আমাদের জানতে হবে। তোমরা অলরেডি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলোকে দেখেছো যে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আমরা কি জানি যে গতিতত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলিকে বিন্দু রূপে কল্পনা করা হয়। গ্যাসের অণুগুলিকে বিন্দু রূপে কল্পনা করা হয়, অর্থাৎ গ্যাসের অণুগুলির যে আয়তন, সেই আয়তন তার পাত্রের যে আয়তন, সেই পাত্রের আয়তনের তুলনায় তাকে নগণ্য ধরা হয়। তারপরে গ্যাসের অণুগুলো সর্বদা সঞ্চরণশীল, এদিক ওদিক ছুটোছুটি করে, ঘুরে বেড়ায়, র্যান্ডাম ঘুরে বেড়ায়, ধাক্কা খায়, পাত্রের যে দেওয়াল আছে সেই দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার ফলে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে বলটা প্রয়োগ করে সেই বলটাকে আমরা চাপ বলি, গ্যাসের চাপ বলি। তারপরে গ্যাসের অণুগুলির মধ্যে বলা হয়েছিল যে কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না, আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। সেগুলো বাস্তবে দেখা যায় যে সেগুলো প্রত্যেকটা গ্যাসের অণুর মধ্যে তাদের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বল ক্রিয়া করে। এবার গ্যাসের অণুগুলোর যে একটা অণু আর একটা অণুর মধ্যে যে ধাক্কাটা দেয়, সেই ধাক্কাটাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক ধাক্কা। অর্থাৎ ধাক্কা খাওয়ার পরে তাদের গতিবেগটা, হয়তো মোমেন্টামটা চেঞ্জ হয়, কিন্তু অণু ভেঙে যায় না বা নতুন কোনো অণু সৃষ্টি হয় না। তাহলে এই গ্যাসের অণু, মানে গ্যাসের যে গতিতত্ত্ব, সেই গতিতত্ত্ব থেকে জানা যায় যে গড় গতিশক্তি যেটা পাওয়া যায় গ্যাসের অণু, যে গড় গতিশক্তি 1/2 m ভি স্কয়ারই লিখি আমরা। ভি স্কয়ার সমানুপাতিক কি, পরম উষ্ণতা যেটা আছে, অ্যাবসলিউট টেম্পারেচার যেটা আছে, তার সঙ্গে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এইগুলো আমাদের গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা দেখেছি। তো এই দেখা থেকে আমরা যে গ্যাসের যে সূত্র পেয়েছিলাম, আদর্শ গ্যাসের যে সমীকরণ পেয়েছিলাম, সেই সমীকরণটা ছিল পি ভি সমান এন আর টি। তাহলে পিভি সমান এন আর টি, তাহলে পিভি সমান এন আর টি, এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। যেখানে পিটা কি, ভিটা কি, এগুলোকে আমরা জানি। পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে গ্যাসের আয়তন, এনটা হচ্ছে কি, এনটা হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যা। আরটাকে কি বলা হয়, আরটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। আরটাকে বলছি আমরা মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে। আরটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। তাহলে আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, পি ভি এবং টিটাকে বলছি আমরা পরম উষ্ণতা, তাই তো। তাহলে পরম উষ্ণতা আমরা দেখলাম যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই সমীকরণটা মেনে চলা উচিত, তাই তো। কিন্তু আমরা বাস্তবে দেখছি যে এই সমীকরণ সব গ্যাস মেনে চলছে না। কেন মেনে চলছে না যদি আমরা দেখি, তাই তো, কেন মেনে চলছে না, তাহলে আমরা দেখব যে প্রধানত এই দুটো কারণের জন্য আদর্শ গ্যাসগুলো বাস্তব গ্যাসে পরিণত হচ্ছে, তাই তো। আদর্শ গ্যাসগুলো বাস্তব গ্যাসে পরিণত, এই প্রধান দুটো কারণ কি বললাম, যে গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে আমরা কি দেখছি, গ্যাসের অণুগুলোর মধ্যে অণুগুলোকে বিন্দু রূপে, গ্যাসের গতিতত্ত্বর অনুসারে আমরা দেখছি যে গ্যাসের অণুগুলিকে বিন্দু রূপে কল্পনা করা হয়,
তাই তো? অর্থাৎ গ্যাসের যে পাত্র থাকে, আধার থাকে, সেই পাত্রের যে আয়তন হয় সেই আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলির যে আয়তন হবে সেই আয়তনটাকে বিন্দুরূপে কল্পনা করা হয়, অর্থাৎ নগণ্য হিসেবে ধরা হয়। তাই তো? তো নগণ্য হিসেবে ধরা হয়, কিন্তু বাস্তবে গ্যাস অণুগুলোর তো আয়তন থেকেই যায়। তো এই থেকে যাওয়াটা থেকে বিচ্যুতি লক্ষ্য করা যায়। 2 নম্বরে আমরা কি বলছি, যে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। তাই তো? তাহলে আকর্ষণ আর বিকর্ষণ বল যদি ক্রিয়া না করতো তাহলে কোনো গ্যাসীয় অণুগুলোকে তরলে পরিণত করা যেত না, কঠিনে পরিণত করা যেত না। মানে তরল এবং কঠিন পদার্থের এই যে 2 অবস্থা আছে, তাদের অণুগুলো একটা নির্দিষ্ট আয়তন থাকে। তরল এবং কঠিনের যে অণুগুলো থাকে সেই অণুগুলো একটা নির্দিষ্ট সজ্জায় থাকে, তো এবং সজ্জায় থাকার জন্য তাদের মধ্যে একটা আয়তন লক্ষ্য করা যায়। তাই তো? মানে এদের একটা পরিমেয় আকার আছে, মানে আয়তন আছে, পরিমেয়, এদের নির্দিষ্ট একটা আয়তন আছে। কিন্তু গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট আকারও নেই, আয়তনও নেই। তাহলে নির্দিষ্ট আকার এবং আয়তন না থাকার জন্য এরা কি করে, পাত্রে যখন আমরা একটা পাত্রে, গ্যাসীয় পাত্রের মধ্যে রেখে দিই, তখন এই গ্যাসের অণুগুলো কি করে, গ্যাসের অণুগুলো এর মধ্যে সব ছুটোছুটি করে, এদিক সেদিক সব ছুটোছুটি করে। এবার এই ছুটোছুটি করার ফলে এরা অনবরত পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা দেয়। তাই তো? ধাক্কা দেয়, ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আবার ফিরে আসে, ফিরে এদিকে ধাক্কা খেলো, এদিক থেকে ফিরে আসলো, এরকম র্যান্ডাম মোশন এর চলতেই থাকে। তাহলে এর গতি যদি ইউ দেওয়া হয়, এটা -ইউ হবে, মানে বিপরীত অভিমুখে চলে আসছে। তো আমাদের বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে যে বিচ্যুতি, তাহলে এই বিচ্যুতির যে কারণগুলো হচ্ছে প্রধানত 2টো কারণ আছে। গ্যাসের গতিতত্ত্বে আমরা বলছি যে গ্যাসের অণুগুলোকে বিন্দুরূপে কল্পনা করা হয়, অর্থাৎ ওর যে পাত্রের আয়তন, সেই পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণুগুলির যে আয়তন, সেই আয়তনকে নগণ্য ধরা হয়। 2 নম্বর কি, গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। লিখে নাও তোমরা এই 2টো পয়েন্ট ভালো করে। তাহলে আমাদের আদর্শ গ্যাসের যে সমীকরণ, সেই সমীকরণটা ছিল পিভি সমান এনআরটি, যেখানে পিটা হচ্ছে চাপ, ভিটা হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর মোলার গ্যাস ধ্রুবক, এবং টিটা হচ্ছে পরম উষ্ণতা। তাই তো? তাহলে এই পরম উষ্ণতা সঙ্গে আমরা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্রের সঙ্গে অ্যাভোগাড্রো সূত্র মিলে এই সূত্রটা আমরা প্রমাণ করি। চার্লস, বয়েলস এবং অ্যাভোগাড্রো সূত্র, সেই সূত্র থেকে আমাদের এটা আদর্শ গ্যাসের সমীকরণ প্রমাণ করি। তো এই সমীকরণটা আর থাকছে না কেন? আমাদের তো গ্যাসের গতিতত্ত্ব বলছে যে গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। তাহলে আকর্ষণ বিকর্ষণ বল যদি না থাকে, তাহলে গ্যাসের অণুগুলো তো আমরা যদি চাপ প্রয়োগ করি, তাহলে চাপ প্রয়োগ করলে কি হবে, তাদের আয়তন শূন্য হয়ে যাবে, -273। আমরা বলছি যে বয়েলের সূত্র থেকে, চার্লসের সূত্র থেকে বলছি 273.13 বলা হয়। এত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হবে, কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। কিন্তু বাস্তবে কোনো গ্যাসের আয়তন এই তাপমাত্রায় শূন্য হয় না। সবথেকে মজার বিষয় কি, যে কোনো গ্যাস -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা অবধি যেতেই পারে না। একমাত্র চেষ্টা করেছিল একটা গ্যাস, সেটা হচ্ছে হিলিয়াম প্রায় কাছাকাছি চলে গিয়েছিল, তো তারপরে সে তরলে পরিণত হয়েছিল। অর্থাৎ কোনো গ্যাসকে যদি আমরা উষ্ণতা কমাই, চাপ যদি বাড়িয়ে দিই, তাহলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি তারা তরলে পরিণত হচ্ছে। যদি গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল না ক্রিয়া না করে, তাহলে তো তাদের মধ্যে তরলে পরিণত হওয়ার কোনো গল্পই আসছে না। তাই তো? তাহলে কিন্তু আমরা বাস্তবে দেখছি যে প্রত্যেকটা গ্যাসই উষ্ণতা কমাতে থাকলে তারা একটা নির্দিষ্ট সময় পরে তাদের মধ্যে তরলে পরিণত হওয়ার বা কঠিনে পরিণত হচ্ছে। তো হচ্ছে এই কারণে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস
ভ্যান ডার ওয়ালস। তাহলে এই ভ্যান ডার ওয়ালস এই গ্যাসের গতিতত্ত্বের এই দুটো তত্ত্বকে কাজে লাগিয়ে তিনি প্রথম দুটো জিনিসের সংশোধন করেছিল। তিনি দুটো জিনিসের সংশোধন করেছিল। তো কি সংশোধন করেছিল? তাহলে কারেকশন করেছিলেন কি দেখা যাক। তিনি যে সংশোধন দুটো করেছিল সেটা হচ্ছে 1 নম্বর চাপের সংশোধন করেছিল, 2 নম্বর হচ্ছে আয়তনের সংশোধন। দিয়ে তিনি কি করলেন? একটা সমীকরণ প্রতিষ্ঠা করলেন। কি সমীকরণ প্রতিষ্ঠা করলেন? P প্লাস an স্কোয়ার বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি সমান এন আর টি। এটাকে বলি আমরা ভ্যান ডার ওয়ালস রিয়েল গ্যাস সমীকরণ বা বাস্তব গ্যাস সমীকরণ। লিখে নাও তোমরা। পি মানে চাপ, এ এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট, এটাকে বলছি আমরা ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট। এন তো জানো মূল সংখ্যা। ভিটা কি? ভিটা হচ্ছে আয়তন, এটাও আয়তন। এনটাকে বলছি আমরা মূল সংখ্যা। বিটা হচ্ছে এটাও একটা ধ্রুবক, এই ধ্রুবকটার নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। তাহলে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক দুটো আছে, এ এবং বি, সমান হচ্ছে এনআরটি। যে সমীকরণটা কি ছিল বলো তো? সমীকরণটা আমাদের ছিল কি? পিভি সমান কি ছিল? এন আর টি। তাহলে পিভি সমান পি এর জায়গায় আমরা এটাকে লিখেছি, ভি এর জায়গায় আমরা এটা লিখেছি। তাহলে এটাকেই বলছি আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে বিচ্যুতি হয়ে বাস্তব গ্যাস সে পরিণত হওয়ার সমীকরণ। তাহলে এই বাস্তব গ্যাসে পরিণত হওয়ার যে সমীকরণ, এই সমীকরণ দুটো আসার সময় আমাদের দুটো জিনিসকে মাথায় রাখতে হচ্ছে। 1 নম্বর হচ্ছে চাপের সংশোধন আর 2 নম্বর হচ্ছে আয়তনের সংশোধন। চাপের সংশোধন এবং আয়তনের সংশোধন কেন আসলো? কারণ গ্যাসের গতিতত্ত্ব বলছে যে গ্যাসের যে অণুগুলি আছে সেই অণুগুলির কে বিন্দুরূপে কল্পনা করা হচ্ছে। পাত্রের যে আয়তন আছে সেই আয়তনের তুলনায় গ্যাসের যে আয়তন আছে, মানে গ্যাসের যে কার্যকারী নিজের যে আয়তন, গ্যাসগুলির যে নিজের আয়তন, নিজের যে দেহ মানে আয়তন, সেই আয়তনটাকে কি ধরা হচ্ছে? সেই আয়তনটাকে নগণ্য ধরা হয়েছিল, কিন্তু বাস্তবে সেই আয়তনটা থাকে। তাহলে আদর্শ গ্যাসে 2 নম্বরে বলা হচ্ছে যে গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না, কিন্তু বাস্তবে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে আমরা দেখি যে এদের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বলের মানে ক্রিয়া করে। দেখবে তোমরা যদি এমনি লক্ষ্য করো, সাইকেলের ভল টিউব যদি খুলে দেওয়া হয়, ওখানে দিলে দেখা গেল যে মানে ঠান্ডা লাগে, বা কোনো কিছুতে যদি আমরা গ্যাস ভর্তি করি তাহলে সেটা গরম হয়ে যায়। তাহলে এই যে গরম হওয়া বা ঠান্ডা হওয়া, এগুলোর কারণ কি? নিশ্চয়ই গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে বলে এসে তাদের মধ্যে মানে ঠান্ডা হওয়া বা গরম হওয়ার ব্যাপারটা চলে আসছে, তাই তো? তাহলে এই ঠান্ডা হওয়া বা গরম হওয়ার ব্যাপারটা ওই কারণেই চলে আসছে যে তাদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করছে বা বিকর্ষণ বল ক্রিয়া করছে। বিকর্ষণ বল ক্রিয়া করার জন্য এইগুলোকে মানে এই সমীকরণটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চেঞ্জ হয়ে গিয়ে আমরা দুটো সংশোধন করছি, একটা হচ্ছে চাপের সংশোধন, একটা হচ্ছে আয়তনের সংশোধন। এই চাপের সংশোধন এবং আয়তনের সংশোধন এই জিনিসটাই আজকে আমি তোমাদের করাবো। তোমরা যদি নতুন কেউ ভিডিওটি দেখো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং দেখবে পাশে একটা বেল আইকন আছে, সেই বেল আইকনে ক্লিক করবে যাতে সমস্ত আপডেট পেয়ে যাবে। পরবর্তী যে ভিডিওগুলো আপলোড হবে সেই ভিডিওগুলো আপলোড পেয়ে যাবে। তো যত বেশি সাবস্ক্রাইব হবে, যত বেশি ভিউয়ার্স হবে, তত আমি উৎসাহিত হব এবং তোমাদের সঙ্গে আমার একটা দিলকা রিস্তা যে সম্পর্ক, সেই সম্পর্কটা বাড়বে। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে ভিডিও শেয়ার করো।
তো আজকে যেটা আমরা এবার যেটা পড়াচ্ছি সেটা খুব ভালো করে দেখবে, এটা কোনো ভিডিওতেই পাবে না। আমি যে কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করব সেটা খুব ইন্টারেস্টিং জিনিস, যে কিভাবে আয়তনের সংশোধন হলো, কিভাবে চাপের সংশোধন হলো, কেন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসে যে আচরণ, সেই আচরণ থেকে বিচ্যুতি লাভ করলো, সেই ব্যাপারটা খুব ডিপলি একদম বেসিক রুট লেভেল থেকে, বেসিক জায়গা থেকে আমরা আজকে শেখাবো। ঠিক আছে? তো তোমরা খুব মন দিয়ে দেখবে, কোনো স্কিপ করবে না, টেনে টেনে দেখবে না একদম, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। যদি টেনে টেনে দেখো বা একদম পুরোটা দেখবে যে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না আশা করব। তো প্রথমে আমরা আসছি চাপের সংশোধন। প্রথমে আমরা আয়তনটা করে নিই, তারপরে চাপটা করব। প্রথমটা হচ্ছে আয়তন সংশোধন। প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে আয়তন সংশোধন, ভলিউম কারেকশন, তাই তো? ভলিউম কারেকশন। তাহলে আমরা প্রথমটা দেখছি আয়তন সংশোধন। তাহলে আয়তন সংশোধনটা কি আমরা যদি দেখি, তো আমরা যেটা আদর্শ গ্যাস যেটা ছিল আর কি, আইডিয়াল গ্যাস থেকে আমরা কোথায় চলে যাচ্ছি? রিয়েল গ্যাসে। আদর্শ গ্যাস কি বলছে? আদর্শ গ্যাস বলছে যদি একটা এন মোল গ্যাস হয়, এন মোল গ্যাস একটা পাত্রে রেখেছি, তাহলে এই পাত্রটা আমরা যদি এটাকে ঘনক হিসাবে ধরি, তাহলে এই গ্যাসের পাত্রের মধ্যে বিন্দু রূপে মানে গ্যাসের অণুগুলো এই অবাধ বিচরণ করছে। এই যে পাত্রের কন্টেনারের যে আয়তন আছে, পাত্রের যে আয়তন আছে, সেটা যদি ভি ধরা হয়, এনমোল গ্যাস, তার পাত্রের আয়তন আমরা কি ধরলাম? ভি ধরলাম। তাহলে ভি আয়তন যদি ধরা হয়, তাহলে এই যে আয়তনটা আছে, পাত্রের যে আয়তনটা আছে, এই পাত্রের আয়তনের মধ্যে গ্যাসের অণুগুলো অবাধ বিচরণ করছে, মানে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, কেউ কিছু বলার নেই, এদিকে ধাক্কা মারছে, ওদিকে ধাক্কা মারছে, এদিকে ধাক্কা মারছে, চাপ সৃষ্টি করছে প্রতি একক ক্ষেত্রফলে, অবাধ বিচরণ করছে, ধাক্কাধাক্কি চলতেই থাকছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু গ্যাসের অণুগুলোর অবাধ বিচরণের জায়গা। সেই জন্য গ্যাসের যে নিজস্ব আয়তন আছে, গ্যাসের অণুগুলোর যে নিজস্ব আয়তন আছে, সেই আয়তনটাকে কি বলছে? বিন্দু রূপে কল্পনা করা হয়। অর্থাৎ গ্যাসের আয়তনটা, এই পাত্রের যে আয়তন, সেই আয়তনটা একদম নগণ্য ধরা হচ্ছে। গ্যাসের তো নিজস্ব আয়তন আছে, মানে ভলিউম অকুপাইড বাই মলিকুলস যেটা আমরা বলি, যে গ্যাসের যে নিজের যে দেহ আয়তন, সেই আয়তনটাকে আমরা ধরছি কি? নগণ্য ধরছি। নগণ্য ধরার জন্য গ্যাসের অণুগুলি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা পাত্রের আয়তন যেটা হবে, সেই পাত্রের আয়তনটা তার অবাধ বিচরণের জায়গা হবে, গ্যাসের অণুগুলির যে আয়তন, সেই আয়তনটাকে নগণ্য ধরা হবে। কিন্তু বাস্তবে কি তা হয়? বাস্তবে সেটা হয় না। বাস্তবে কি হয়? বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে এটা যদি পাত্রটা ধরা হয় ভি আয়তনের পাত্র, এর আয়তন আমরা ধরলাম ভি। ভি আয়তনের পাত্রে মনে করো এখান থেকে একটা জায়গা, এইখানে গ্যাসের যে নিজস্ব আয়তন, গ্যাসের অণুগুলির যে নিজস্ব আয়তন, সেই আয়তনটা দখল করে থাকছে, তাই তো? গ্যাসের অণুগুলি এই জায়গাটা গ্যাসের অণুগুলির গ্যাসের অণুগুলির, এটাকে বলছি আমরা দেহ আয়তন। অর্থাৎ ভলিউম অকুপাইড
ভলিউম অকুপাইড বাই গ্যাস মলিকুলস, সেটা হচ্ছে এইটা। তাহলে বাকিটা কি থাকবে? এই বাকি যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো হচ্ছে গ্যাস অণুগুলির অবাধ বিচরণের জায়গা, গ্যাস অণুগুলির অবাধ বিচরণের জায়গা, তাই তো? তাহলে গ্যাস অণুগুলির মধ্যে এই যে অবাধ যে বিচরণ, এই বিচরণের জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা থেকে এটা কমে যাচ্ছে। কিন্তু আদর্শ গ্যাস যেটা ছিল সেটা অবাধ বিচরণের জায়গাটা পুরো পাত্রটাই ছিল, পুরো পাত্রটাই ছিল অবাধ বিচরণের জায়গা। কিন্তু এইখানে কি হলো, এখানে এসে যেটা হলো, বাস্তব গ্যাসে যেটা হলো সেটা হচ্ছে যে গ্যাস অণুগুলির একটা নিজস্ব আয়তন আছে, সেই আয়তনটা পাত্রের যে আয়তন সেই আয়তনের থেকে বাদ চলে যাচ্ছে, এই জায়গাটা বাদ চলে যাচ্ছে। তাহলে গ্যাসের অণুগুলোর যে অবাধ বিচরণ সেই বিচরণের জায়গাটা কমে যাচ্ছে। তাহলে কমে যখন যাচ্ছে তখন আমাদের এই তত্ত্ব খাটছে না, যে গ্যাসের অণুগুলিকে বিন্দু রূপে কল্পনা করা হয়, সেই তত্ত্বটা আর খাটছে না। তাহলে যে ভলিউমটা, অ্যাকচুয়াল ভলিউম যেটা আমরা পাচ্ছি, সেই ভলিউমটা কি হচ্ছে, গ্যাসের মানে বিচরণের জন্য যে আয়তনটা পাচ্ছি সেই আয়তনটা কি হচ্ছে, কমে যাচ্ছে, তাই তো? তাহলে এই কমে যাওয়ার জন্য আমাদের আয়তনের সংশোধন করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে আয়তনের আমাদের এখানে সংশোধন করতে হচ্ছে। কেন সংশোধন করতে হচ্ছে? যে আদর্শ গ্যাস বলছে যে এই যে পাত্রের আয়তন, এই পাত্রের আয়তনের যে আয়তনটা হবে আর গ্যাসের যে আয়তনটা হবে সেই আয়তনটাকে, এই আয়তনটাকে আমরা নগণ্য ধরছি, এটাকে নেগলিজিবল বলছে, এটাকে, এই আয়তনটাকে আমরা নেগলেক্ট করে দিচ্ছি, এটা এই আয়তনটা নগণ্য। কিন্তু বাস্তব গ্যাস কি বলছে? বাস্তব গ্যাস বলছে না, ওটা নয়, গ্যাসের অণুগুলোর মধ্যেও তার নিজস্ব একটা আয়তন আছে, সেই আয়তনটা আমরা কখনো নেগলেক্ট করতে পারি না। তাহলে এখানে নেগলেক্ট করতে যদি আমরা না পারি, তাহলে যে গ্যাসগুলোর বিচরণ করছিল যে জায়গা জুড়ে, সেই জায়গা থেকে কি হলো, সেই জায়গাটা কমে গেল, তাই না? তাহলে এই কমে যাওয়াটা যদি এক মোল আমি যদি ধরে নিই, 1 মোল কোনো গ্যাসের দেহের যে আয়তন, সেই আয়তনটা যদি বি হয়, ধরো 1 মোল কোনো গ্যাস মলিকুল আছে, তার যে আয়তনটা, সেই আয়তনটা যদি বি ধরা হয়, তাই তো? তাহলে বি যদি ধরা হয়, তাহলে বি, এবার যদি আমরা এন মোল গ্যাস ধরি, তাহলে এন মোল গ্যাসের ক্ষেত্রে মোট আয়তন কত হবে গ্যাস অণুগুলোর মধ্যে? এন মোল গ্যাসের মোট আয়তন হবে এন ইন্টু বি। 1 মোলের ক্ষেত্রে যদি আমরা আয়তনটা বি ধরা হয়, তাহলে এন মোল গ্যাসের ক্ষেত্রে আমরা কি ধরবো, এন মোল গ্যাসের ক্ষেত্রে এন বি। ক্লিয়ার? তাহলে দেখো এই যে আয়তনটা থাকছে, যেটা গ্যাস অণুগুলোর নিজস্ব আয়তন, গ্যাস মলিকুলগুলোর নিজস্ব আয়তন, তাহলে আমাদের অ্যাকচুয়াল যে ভলিউম আমরা পাওয়ার কথা, তাহলে ভলিউম এটা হচ্ছে কন্টেনারের ভলিউম, টোটাল পাত্রের আয়তন। তাহলে ভলিউম অফ গ্যাস, গ্যাসের যে আয়তন, সেই গ্যাসের আয়তনটা কি হচ্ছে, গ্যাসের যে আয়তন, সেই কন্টেনারের আয়তন যেটা ছিল, যে কন্টেনারের টোটাল যে আয়তন ছিল, সেই টোটাল আয়তন থেকে এই আয়তনটা কি হচ্ছে, কমে যাচ্ছে, তাই তো? তাহলে এই আয়তনটাকে আমরা কি বলবো, এটা ভলিউম অকুপাইড বাই গ্যাস মলিকুলস। তাহলে ভলিউম অকুপাইড বাই গ্যাস মলিকুলস, এই যে আয়তনটা, এই আয়তনটা আমরা পাচ্ছি না। তাহলে আমরা যেটা আদর্শ গ্যাসের সমীকরণ, সেই আদর্শ গ্যাসের সমীকরণে আমরা কি বলেছিলাম, পিভি সমান এনআরটি বলেছিলাম। আদর্শ গ্যাস সমীকরণ এটা বলছে। তাহলে যেখানে আয়তনটা ছিল ভি আয়তন, ভি আয়তনটা পুরোপুরি পাত্রের আয়তন ধরা হয়েছিল, গ্যাসের আয়তনটাকে বিন্দু আয়তন রূপে বা বিন্দু রূপে কল্পনা করা হয়েছিল। কিন্তু বাস্তবে যে আমরা গ্যাসের আয়তনটা পাচ্ছি, সেটা পাত্রের যে আয়তন, সেই আয়তনের থেকে আমাদের ভলিউম অকুপাইড বাই গ্যাস মলিকুলস, এই আয়তনটা বাদ যাচ্ছে।
তাহলে এই আয়তনটা বাদ যাচ্ছে, মানে কোন আয়তনটা বাদ যাচ্ছে? এই যে n ইন্টু বি, n ইন্টু বি, অর্থাৎ n মোল সংখ্যা, আর প্রত্যেকটা গ্যাস মলিকুলসের আয়তন যদি আমরা বি ধরা হয়, তাদের কার্যকরী যে দেহ আয়তন, এক একটা গ্যাস মলিকুলসের যে বডির যে আয়তন, সেই আয়তনটাকে যদি আমরা বি ধরি, তাহলে বি আয়তনটা কি হচ্ছে? বাদ চলে যাচ্ছে। তাহলে n মোল গ্যাস যদি হয়, তাহলে তাদের টোটাল যে আয়তন, সেই টোটাল আয়তনটা কি হতে হবে? n ইন্টু বি হবে। তাহলে এই আয়তনটা কি হচ্ছে? এই আয়তনটা টোটাল কন্টেনারের আয়তন থেকে এটা বাদ চলে যাচ্ছে, কিন্তু আদর্শ গ্যাসে সেটাকে বাদ দিয়েছিল না, সেটাকে নগণ্য করেছিল। মানে এই আয়তনটাকে, ভলিউম অকুপাইড বাই গ্যাস মলিকুলস, এই আয়তনটাকে সেটা নগণ্য করা হয়েছিল, তাই তো? তাহলে এই নগণ্য যদি করা হয়, কিন্তু বাস্তবে আমরা নগণ্য ধরতে পারি না, তাহলে এই যে অবাধ বিচরণের জায়গা, এই যে গ্যাস অণুগুলির, এটা হচ্ছে অবাধ বিচরণের জায়গা, এটা হচ্ছে অবাধ বিচরণের জায়গা। তাহলে অবাধ বিচরণের জায়গাটা কিছুটা কমে যাচ্ছে। তাহলে এই মোট যে গ্যাসের যে অবাধ বিচরণের যে আয়তনটা থাকছে, সেই আয়তনটা হচ্ছে ভি গ্যাস, তাই টোটাল আয়তন কত ছিল? ভি থেকে তাহলে আমাদের কমে গেল, কতটা কমে গেল? এনবি। এইটাই হচ্ছে আমাদের আয়তন সংশোধন। তাহলে আয়তন সংশোধন বোঝা গেল যে আমাদের এন মোল গ্যাস যদি হয়, তার আয়তন যদি বি হয়, এক একটা অণুর যে কার্যকরী আয়তন, দেহের আয়তন যদি বি ধরা হয়, তাহলে এন সংখ্যক আয়তন হচ্ছে এন বি। তাহলে এই আয়তনটা আমরা তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে বাদ দিতেই হবে, আদর্শ গ্যাসে যেটাকে বিন্দুরূপে কল্পনা করা হয়েছিল। তাহলে নতুন যে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে এখন, সেই সমীকরণটা তাহলে পরিবর্তন হয়ে গিয়ে কি দাঁড়াচ্ছে? আমরা যেটাকে লিখেছিলাম পিভি সমান এনআরটি, আদর্শ গ্যাসের সমীকরণ, সেটাকে যদি আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিআই ইন্টু ভিআই করি, এনআরটি করি, তাহলে চাপের আয়তনের যে সংশোধন করলাম, সেখানে আমরা পিআই ইন্টু ভি মাইনাস এনবি চলে আসলো ইন্টু এনআরটি। তাহলে চাপ সংশোধন আমরা এখনো করিনি, আয়তন সংশোধন করে নতুন যে গ্যাসের সমীকরণ, বাস্তব গ্যাসের যে সমীকরণ, সেটা দাঁড়ালো পিআই ভি মাইনাস এনবি সমান এনআরটি। এনটা মোল সংখ্যা, বিটা হচ্ছে কার্যকরী, মানে একটা গ্যাস অণুর যে নিজের যে দেহের আয়তন, সেই আয়তনটা আমরা, ধরো গ্যাসটা যদি এরকম হয়, ছোট হয়, তার যে আয়তন হবে, একটা গ্যাস অণু যদি বড় হয়, তার আয়তনটা কি হবে? বড় হবে। এখানে আমি গ্যাস অণুগুলো আমি ছোট ছোট করে এঁকেছি, যদি গ্যাস অণুগুলো যদি বড় হতো, তাহলে তার আয়তনটা কি হতো? আর একটু বড় হতো। তাহলে যে কার্যকরী যে অবাধ বিচরণের জন্য যে আয়তনটা, সেই আয়তনটা কি হতো? আরো ছোট হয়ে যেত। তাহলে এই আয়তনটাকে আমরা কিন্তু বাদ দিতে পারি না। যত গ্যাসের আয়তন বাড়বে, গ্যাসের অণুগুলো যত সাইজ যত বড় হবে, তত এই মানটা তত বেশি হবে। আর এই মানটা বেশি হলে কার্যকরী যে আয়তন ছিল, পাত্রের আয়তন, সেই পাত্রের আয়তনের থেকে এটা বাদ যাবে বেশি পরিমাণে। তাহলে এটাকে আমরা বাদ দিতে পারছি না, এই আয়তনটাকে বাদ দিতে পারছি না বলেই আমাদের আদর্শ গ্যাসটা থাকছে না। আদর্শ গ্যাস থেকে তখন মানে বাস্তব গ্যাসে পরিণত হচ্ছে। এই অণুটা যদি আরেকটু বড় হতো, আরো যদি সাইজ বড় হতো অণুগুলোর, এখান থেকে আস্তে আস্তে যদি সাইজ আরো বড় হয়, একটা গ্যাস অণুর সাইজ কি বলতো? মানে স্পেয়ার, রিজিড স্পেয়ার, মানে এটা গোলকের মতো দেখতে হয়, তাই তো? তাহলে আমাদের যে গোলকগুলো যত সাইজ বড় হবে, তত বি এর মান বাড়বে, বি এর মান বাড়া মানে এই আয়তনটা তত বাড়বে। তাহলে আমাদের গ্যাস অণুগুলো এখন বর্তমানে কার্যকরী যে বিচরণ, তাই তো, অর্থাৎ বাস্তব গ্যাসের অণুগুলোর জন্য অবাধ বিচরণের যে জায়গাটা, বাস্তব লেখো তোমরা, যে বাস্তব গ্যাস অণুগুলির অবাধ বিচরণের জন্য যে আয়তন, সেই আয়তনটা হচ্ছে ভি মাইনাস এন বি। এটাকেই আমরা বলছি সংশোধিত আয়তন। তাহলে আমরা
ছিলাম আদর্শ গ্যাস, তাহলে আদর্শ গ্যাস থেকে আমরা এখন বাস্তব গ্যাসের দিকে চলে আসছি। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই যে সংশোধিত বা কার্যকারী আয়তনটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ভি মাইনাস এনবি। তাহলে যত গ্যাস অণুগুলির আয়তন যত বড় হবে তত তার আয়তনটা, কার্যকারী যে আয়তনটা সেটা তত কমবে। বোঝা গেল? তাহলে এবার বিটা কি, বিটা কি, আমরা বিটাকে এবার দেখব। বিটা অ্যাকচুয়ালি কি? বিকে বলা হয় 4n0 বা অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু একটা গ্যাসের আয়তন, ভলিউম। কি বললাম লিখে নাও, বি সমান হচ্ছে 4n0 ইন্টু ভলিউম। তাহলে এনটাকে কি বলছি, বা n0 বা n যদি দিই আমরা, তাহলে এনটাকে বলছি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা। 1 মোল যদি কোনো গ্যাস অণু হয়, তাহলে 1 মোল গ্যাস অণুর মোট যে দেহ আয়তন, মানে একটা অণুর যে আয়তন, একটা অণু তো এরকম দেখতে, তাহলে একটা অণুর যে আয়তন, সেই আয়তনটা হচ্ছে 4 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু তার আয়তন। ভালো কথা। তাহলে একটা গ্যাসের অণুর আয়তন n ইন্টু ভলিউম করলেই তো হয়ে যেত আমাদের, অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু আয়তন, এটা করলেই তো হয়ে যেত। এই 4 বাবাজি আবার কোথা থেকে এলো? এই 4 কথাটা কোথা থেকে এলো? এই 4 কোথা থেকে এলো? এই কথাটা ভাবতে ভাবতে আমাদের ভয়েড স্পেসের কথা মানে মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে ভয়েড স্পেস, আর এটাকে যদি দেখো, এটাকে অনেক সময় এই টার্মটা ইউজ করা হয়, এক্সক্লুডেড ভলিউম বলা হয় এটাকে, এক্সক্লুডেড ভলিউম। ঠিক আছে? এটাকে বলা হয় এক্সক্লুডেড ভলিউম, বা আমরা এটাকে বলি কো ভলিউম। এগুলো হচ্ছে যেগুলো মানে জেই বা আইআইটির যে এক্সামগুলো হয়, সেই এক্সামগুলোতে এই টার্মটা ইউজ করা হয়। এই এক্সক্লুডেড ভলিউম কোনটা ক্যালকুলেট করো, এক্সক্লুডেড ভলিউম। তাহলে এক্সক্লুডেড ভলিউম টার্মটা হচ্ছে বি যেটা আছে, সেই বিটা হচ্ছে এক্সক্লুডেড ভলিউম প্রত্যেকটা অণুর ক্ষেত্রে। ঠিক আছে? তো আমাদের এতক্ষণ ঠিক ছিল যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে আয়তন, একটা অণুর কার্যকারী আয়তন আমরা ধরছি আমরা বি সমান হচ্ছে n ইন্টু ভলিউম। এবার ভলিউম একটা গ্যাস অণু তো মানে স্ফেরিক্যাল হয়, গোলক হয়। গোলকের আয়তনের সূত্র কি আমাদের জানি? গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4n, মানে এটা 4/3 পাই আর কিউ। 4/3 পাই আর কিউ। পায়ের মান তো তোমরা জানো, আরটা হচ্ছে ব্যাসার্ধ। একটা গ্যাস অণু তো গোলক হয়, গোলকের তো একটা ব্যাসার্ধ থাকে, যে কেন্দ্র থেকে যে বাইরের যে দূরত্ব, এই দূরত্বটাকে তো ব্যাসার্ধ বলা হয় প্রত্যেকটা। তাহলে গ্যাস অণুর একটা ব্যাসার্ধ থাকে, সেটাকে হচ্ছে 4/3 পাই আর কিউ। এনটা অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এই 4, 1 2 3 4, এই 4 কি করে এলো? খুব মজার বিষয়, 4 কোথা থেকে আমদানি হলো? একটা অণুর ক্ষেত্রে এইটুকুই ঠিক ছিল, এবার 4 আবার কোথা থেকে এলো? এটা কি 4 অণুর ক্ষেত্রে? না, এটা 4 অণুর ক্ষেত্রে নয়। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন গ্যাস অণুগুলো একটার সঙ্গে আরেকটা লেগে থাকবে, ধরো এই গ্যাস অণুটা আর একটা গ্যাস অণুর সঙ্গে লেগে আছে, যখন আমরা যেটাকে কার্যকারী গ্যাসের অণুগুলো হচ্ছি, তখন কি হয়? এই যে মাঝে যে একটা ফাঁকা স্থানটা থাকে, এই স্থানটাকে বলা হয় ভয়েড স্পেস। ঠিক আছে? তাহলে এইটাকে বলছি আমরা ভয়েড স্পেস বা ভয়েড জায়গা। তাহলে এই ভয়েড জায়গাটা কি হবে? এখানে যে ভয়েড জায়গাটা আছে, অণু সংখ্যা যত বাড়বে, এরকম করে মনে করো আরো অনেক অণু, আরো 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 গুন্ডা লাগিয়ে দাও, তাহলে অনেকগুলো যখন অণু চলে আসবে, তখন এই যে ভয়েড স্পেস, মাঝের যে ফাঁকা স্থান, এই ফাঁকা স্থানের পরিমাণটা কি হবে? বাড়বে। ঠিক আছে? ঠিক আছে? এত ডিপলি কিন্তু কোথাও শিখবে না যে এই যে
এই যে ভয়েড জায়গাগুলো, এই জায়গাগুলো কি হচ্ছে, বাড়ছে। তাহলে যত ভয়েড জায়গাগুলো বাড়বে তত কার্যকারী যে অণুগুলোর আয়তন সেটা কি হচ্ছে, কমে কমে যাচ্ছে। তো সেই জন্য এইটাকে সমান করার জন্য এইটাকে 4 দিয়ে গুণ করে দেওয়া হয়। ক্লিয়ার হলো? তাহলে বি সমান 4 ইন্টু এন ইন্টু ভলিউম। তাহলে এইটাই গেল আমাদের পুরোপুরি ব্যাপারটা, যে কিভাবে আমাদের আয়তন সংশোধন হয়। ঠিক আছে? তাহলে কিভাবে আমাদের আয়তন সংশোধন হয় সেটা আমরা দেখে নিলাম। বোঝা গেল? আমরা এতক্ষণ করলাম আয়তন সংশোধন। আয়তন সংশোধন করে আমাদের যেটা দাঁড়ালো সেটা পি আই ইন্টু ভি মাইনাস এন ভি সমান এনআরটি। এবার দ্বিতীয় যে আমাদের গ্যাসের আরেকটা গতিতত্ত্ব যেটা বলছে যে গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করেন না। এই আকর্ষণ বিকর্ষণ বল ক্রিয়া করে না, সেইটাই থেকে আমাদের আসছে চাপের সংশোধন। তাহলে চাপের যে সংশোধন সেটা আবার কি? তাহলে চাপ সংশোধন কেন প্রয়োজন হলো? যে একটা পাত্রে যদি আমাদের গ্যাস অণুগুলি ধরি, মনে করো এখানে একটা গ্যাস অণু আছে, এ অণু আছে, এর পাশে তো আরও অণু আছে, অসংখ্য অণু আছে, সেই অণুগুলোকে আমরা বি অণু ধরলাম, এখানেও ওইরকম করে আমরা এ অণু ধরলাম, এগুলোকে এর পাশে কি আছে, বি অণু আছে। এবার আদর্শ গ্যাস কি বলছে? আদর্শ গ্যাস বলছে যে এই অণু যখন এই পাত্রের দিকে ধাবমান হবে, এই পাত্রের দিকে ধাবমান হবে, তখন এর পিছনে যে অণুগুলো আছে সেই পিছনের অণুগুলো কিন্তু কোনো বাধা সৃষ্টি করবে না। কেন বাধা সৃষ্টি করবে না? কারণ এদের মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন, আন্তর আণবিক আকর্ষণ বল নেই বা বিকর্ষণ বল নেই। আন্তরাণবিক কোনো আকর্ষণ বল ক্রিয়া করে না। আন্তরাণবিক আকর্ষণ বল যদি ক্রিয়া না করে তাহলে এই যে অণুগুলো এইদিকে যে পাত্রের দেওয়ালের দিকে ধাক্কা দিবে, এবার পাত্রের দেওয়ালের দিকে ধাক্কা দিলে প্রতি একক ক্ষেত্রফলের উপরে যে বলটা প্রয়োগ করে সেই বলটাকে আমরা কি বলি? গ্যাসের চাপ বলি। তাহলে এই চাপটা আমাদের পুরোপুরি পাওয়ার কথা বা পুরোপুরি পাই। এই বি মলিকুলটা আবার সিমিলারলি নিচের দিকে ধাক্কা দেবে। এবার তখন কি হবে? এ মলিকুলটা এই দিক দিয়ে যেমন ধাক্কা দিচ্ছে, তখন বি মলিকুলটা এদিকে এ মলিকুলের মতো আচরণ করবে, তাই তো? তাহলে বি মলিকুলটা আমাদের এ মলিকুলের মতো আচরণ করবে। এইরকম করে করে তাহলে সব মলিকুলস অর্থাৎ সব অণুগুলোই আমাদের এ টাইপ মলিকুল হিসেবে আমরা ধরবো, গ্যাস অণু হিসেবে। আবার অন্যভাবে যদি আমরা এটাকে বিবেচনা করি, তখন আমরা এটাকে দেখব যে একটা গ্যাসের অণু কোথাও এইখানে আছে, পাত্রের মাঝখানে আছে, তাই তো? তাহলে পাত্রে যদি মাঝখানে থাকে তখন কি হচ্ছে? এদের মধ্যে তো পাশের যে অণুগুলো আছে তাদের মধ্যে তো কোনো আকর্ষণ বল বা বিকর্ষণ বল নেই। না থাকার জন্য কি করছে? চারিদিকে এই গ্যাস অণুটাই এই পাত্রের চারিদিকে কি করছে? সমানভাবে বল প্রয়োগ করছে। এবার অণুগুলি সব দিক থেকে কি করছে? সব দিক থেকে সমমাত্রায় চারিদিককে আকৃষ্ট করছে। ফলে এদের লব্ধি যে ভেক্টর বা লব্ধি বলের মানটা কি হচ্ছে? এদের শূন্য হচ্ছে। কিন্তু এই যে গ্যাসের অণুগুলো যদি এরকম পজিশনে থাকে, তাহলে এইরকম পজিশনে থাকলে তো কিন্তু সব দিকে সমানভাবে বল প্রয়োগ করতে পারছে না। তাহলে এইখানে যে বল প্রয়োগ করতে যদি না পারে, তাহলে পি সমান কি হচ্ছে? পি সমান ফোর্স বাই এরিয়া হচ্ছে। তাহলে এই ফোর্সটা কি হচ্ছে? এখানে কমে যাচ্ছে। তাহলে এই ফোর্স যদি কমে যায় তাহলে আমরা যে চাপটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল চাপ নয়, তাই তো? তাহলে গ্যাসের চাপ আমাদের কি হচ্ছে? একটা গ্যাসের চাপ কি হচ্ছে? যে চাপটা পাওয়ার কথা সেই চাপ থেকে আমরা কম পাচ্ছি। তাহলে কতটা কম পাচ্ছি? সেই কমটাকে আমরা বলছি পি ইন্টারনাল, ঠিক আছে? যেটাকে বলছি আন্তর আণবিক আকর্ষণজনিত সংশক্তি টান। পি ইন্টারনালকে বলছি আমরা আন্তর আণবিক আকর্ষণজনিত সংশক্তি টান। এই টানটা কিন্তু আদর্শ গ্যাস যে সমীকরণ সেই সমীকরণে মিস করে গিয়েছে। এবার এটাকে যদি আমরা এই অণু হিসেবে ব্যাখ্যা করি, তাহলে দেখো এই গ্যাস অণুটা এখানে আছে, মনে করে এটাকে এ গ্যাস অণু ধরলাম।
এই গ্যাস অণু এদিকে ধাবমান হচ্ছে, এবার এর পাশে আরও মনে করো আরও অনেকগুলো অণু, এর গ্যাস অণুগুলো, এর বি অণুগুলো এর পাশে এসে ভিড় করেছে। এবার এর মধ্যে তো একটা আকর্ষণ বল কাজ করছে, এটার মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে বাস্তবে, কিন্তু আদর্শ গ্যাস কি বলছে? আদর্শ গ্যাস বলছে না, এটাদের মধ্যে কোনো আকর্ষণ বল কাজ করে না, সেজন্য এই ফ্রিলি এখানে গিয়ে ধাক্কা দিচ্ছে। কিন্তু এখানে কি করছে? এখানে বলছে যে এদের মধ্যে আকর্ষণ বল আছে, আকর্ষণ বল থাকার জন্য কি করবে? এই অণুটাকে এরা কি করবে? একটু টেনে ধরে রাখবে। এই যে অণুগুলো, এই অণুগুলো এই গ্যাস অণুগুলোকে এখানে ধাক্কা যে মারছিল, সেই ধাক্কা মারাটা কিছুটা গতি কমিয়ে দিবে। তার মানে এই সেই পুরো গতিতে ধাক্কা দিতে পারবে না। এবার ধাক্কা দিতে যদি না পারে, তাহলে এর যে চাপটা পাবো, সেই চাপটা তো আমরা পুরোপুরি চাপ পাবো না। তাহলে এর যে আকর্ষণ, মানে আকর্ষণজনিত যেটা সংশক্তির টান, এই টানটা কিন্তু আমরা এখানে কম পাবো। এই কম পাওয়ার জন্য আমাদের যে গ্যাসের মানে অরিজিনাল যে চাপটা হচ্ছে, সেই চাপটা কি হচ্ছে? পি প্লাস ইন্টারনাল। এই ইন্টারনাল চাপটাকে আদর্শ গ্যাস সমীকরণে পুরোপুরি অ্যাভয়েড করে চলে গেছে। বোঝা গেল? তাহলে অ্যাভয়েড করে চলে গেলে আমাদের এই যে টানগুলো, এই টানগুলোকে আমরা অন্যভাবে যদি ব্যাখ্যা করি, যে এই গ্যাস অণুগুলো তো যেখানে বি গ্যাস অণু ধরছি আমরা, বি গ্যাস অণুগুলো তো আবার পরে এখানে ধাক্কা দিতে পারে, এখানে ধাক্কা দিতে পারে, এখানে ধাক্কা দিতে পারে। তাহলে এখানে যখন পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা দিবে, তখন তো বি গ্যাস অণুগুলো আর বি গ্যাস অণু থাকছে না, বি গ্যাস অণুগুলো তখন এ গ্যাস অণু হিসেবে আচরণ করছে। তাহলে সব অণুগুলোই, ঠিক আছে, সব অণুগুলোই পাত্রের এ টাইপ হয়ে যাচ্ছে, আবার সব অণুগুলোই বি টাইপ হয়ে যাচ্ছে। তাহলে এ বি আলাদা আলাদা গ্যাস অণু না থেকে সবগুলো এ টাইপ বা সবগুলো বি টাইপ অণুতে পরিণত হচ্ছে। তাহলে এই যে পি ইন্টারনাল, যে আণবিক আকর্ষণজনিত যে টানগুলো যেগুলো থাকছে, তাহলে এই টানগুলো কি হচ্ছে? এই টানের মানগুলো নির্ভর করছে তার মোল সংখ্যার উপরে এবং আয়তনের উপরে, কত মোল আছে এবং আয়তনটা কত। তাহলে আমরা যখন পি ইন্টারনাল আমরা যখন নির্ণয় করব পি ইন্টারনাল, এই পি ইন্টারনালটা কি হয়? এটা এ গ্যাস আর বি গ্যাসের সঙ্গে সমানুপাতিক, এ গ্যাস এবং বি গ্যাসের সঙ্গে সমানুপাতিক। এ গ্যাসের আকর্ষণ, বি গ্যাসের আকর্ষণ, এ গ্যাসের চাপ, বি গ্যাসের চাপ সবগুলো মিলে। তাহলে এর সঙ্গে আকর্ষণজনিত বলের সম্পর্ক কি? এন বাই ভি ইন্টু এন বাই ভি। বোঝা গেল? এন বাই ভি ইন্টু এন বাই ভি, এটাকে আমরা বলছি একটা যদি ধ্রুবক নিয়ে আসি, তাহলে এ ইন্টু এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ইন্টারনাল প্রেশার, বা এটারই হচ্ছে চাপের সংশোধন। তাহলে চাপের সংশোধন কি আমরা বুঝে গেলাম? যে চাপ একটা গ্যাস অণু যখন সেন্ট্রালে বা একটা পাত্রের মাঝখানে থাকছে, সেই অণুটা কি হচ্ছে? সব দিকে মানে সমানভাবে কি করছে, মানে সব দিকে সমান মাত্রায় কি করছে? আকৃষ্ট করছে। এবং অণুটির যে মানে ক্রিয়াশীল যে বল, যেটা লব্ধি বল, সেই লব্ধি বলটা কি হচ্ছে? শূন্য ধরা হচ্ছে। অর্থাৎ এটা যখন পাত্রের দেওয়ালের দিকে থাকছে, তখন কিন্তু লব্ধি বল শূন্য হচ্ছে না, এর কিন্তু এদিকে আরও বল কাজ করার কথা ছিল, মানে এর হচ্ছে এই পাশটাও বল ক্রিয়া করার কথা ছিল। তার মানে এই বলটা ক্রিয়া করতে পারছে না। কেন পাচ্ছে না? কেন পাচ্ছে না যদি দেখি আমরা, যে এইখানে যদি দেখছিলাম যে এ গ্যাস আছে, বি গ্যাসগুলো কি করছে? টানছে। মানে আদর্শ গ্যাস হলে এখানে কোনো টানাটানির ব্যাপার নেই, ঠিক আছে? তাহলে আদর্শ গ্যাসের মধ্যে কোনো টানাটানি নেই। কিন্তু এইখানে যখন আসছে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাসে যখন আসছে, তখন এক টানেতেই যেমন তেমন দু টানেতে রোগী হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের যে চাপটা পাচ্ছি, সেই চাপটা কিন্তু প্রকৃত চাপ নয়, সেই চাপটা আমাদের কিছুটা কম পাচ্ছে। মানে এই অণুগুলো তো এখানে ধাক্কা খায়, এবার ধাক্কা খেলে প্রতি একক ক্ষেত্রফলের উপর যে বলটা প্রয়োগ করে, সেটাকে তো গ্যাসের চাপ বলা হয়। তাহলে এই ধাক্কা খাওয়ার ফলে চাপটা কি হচ্ছে? কম হচ্ছে, পি ইন্টারনালটা কম হচ্ছে। সেজন্য এই চাপটা আমাদের যোগ করতে হচ্ছে। এই পি ইন্টারনাল বা পি প্লাস পি সংক্ষেপে লিখলে ইন্টারনাল, যেটা মানে যেটাকে বলছে আন্তরাণবিক আকর্ষণজনিত সংশক্তি বল। তাহলে এই বলটা আমরা কম পাচ্ছি। সেই কমের পরিমাণটা কত আমরা ক্যালকুলেশন করলাম। দেখো, এ গ্যাস এদিকে যেমন এ গ্যাস আছে,
গ্যাস অণু আছে, এটা বি গ্যাস অণু আছে, বি গ্যাস অণুগুলো আবার এদিকে যদি আকর্ষণ মানে ধাক্কা খায় তাহলে এটা তখন এর মতো আচরণ করে, তাহলে সবই এ গ্যাস সবই বি গ্যাস, তাহলে তার জন্য আকর্ষণ বলের জন্য এন বাই ভি এর সঙ্গে নির্ভর করছে, তাহলে এটাও এন বাই ভি এর সঙ্গে নির্ভর করছে, তাহলে এটা সমান কি হচ্ছে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার হচ্ছে। তাহলে এটা এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এই টার্মটা তখন জুড়ে যাচ্ছে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার। বেশ, তাহলে এটা কি, এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালস কনস্ট্যান্ট বা ভ্যান ডার ওয়াল ধ্রুবক। তাহলে এ এবং বি দুটোই হচ্ছে ভ্যান ডার ওয়াল ধ্রুবক। তাহলে আমাদের যে সমীকরণটা ছিল আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আমাদের যে বাস্তব গ্যাসের সমীকরণটা দাঁড়ালো, কি দাঁড়ালো? পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার সমান কি এন ভি মাইনাস এন ভি সমান এন আর টি। তাহলে পুরোটা স্ক্রিনশট করে নাও, এটা তোমরা এটাকে একদম ফটাফট স্ক্রিনশট মেরে নাও, দিয়ে পরে নোট ডাউন করে নেবে এটাকে, যে পি প্লাস এই সমীকরণটা যেটা ছিল আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এন আর টি, সেই সমীকরণটা চেঞ্জ হয়ে গিয়ে আমাদের আসলো কি পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার প্লাস ভি মাইনাস এন বি সমান এন আর টি। বোঝা গেল? তাহলে এই সমীকরণটাকে আমরা বলছি ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ঠিক আছে? ভ্যান ডার ওয়াল ইকুয়েশন বা ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ঠিক আছে? তাহলে ভ্যান ডার ওয়ালস সমীকরণ বোঝা গেল। এবারে আমরা এই দুটোকে তো আমরা ভ্যান ডার ওয়ালস সমীকরণ থেকে পেলাম এ এবং বি, এ বিকে আমরা ধ্রুবক বলছি, ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। তো এর দুটো সিগনিফিকেন্স আছে, সিগনিফিকেন্স অফ এ অ্যান্ড সিগনিফিকেন্স অফ বি। তাহলে হোয়াট ইজ সিগনিফিকেন্স অফ এ অ্যান্ড সিগনিফিকেন্স অফ বি? তাহলে এ বি এর কি তাৎপর্য আছে সেটাকে আমরা যদি দেখি, তাহলে এটা কি বলা হয় আন্তর আণবিক আকর্ষণ বা বিকর্ষণ বলজনিত পরিমাপ, আর বিটাকে বলছি আমরা আয়তন সংশোধন, তাই তো? তাহলে বি এর মান যত বড় হবে, তাই তো, তাহলে বি তো আয়তন সংক্রান্ত ধারণা দিচ্ছে, তাহলে আয়তন সংক্রান্ত ধারণা যদি দেয় তাহলে বি এর মান যত বেশি হবে তাহলে অণুগুলির আকার তত, মানে বি এর মান যত বড় অণুগুলির আকার তত বড় হবে। তাহলে অণুগুলির আকার যদি বড় হয় তাহলে কার্যকরী যে আয়তনটা আমরা পাত্রে দেখছিলাম সে আয়তনটা কি হবে? এই যে পাত্রের যে আয়তনটা ছিল, পাত্রের অণুগুলোর আয়তনটা অবাধ বিচরণের জন্য তো টোটাল ছিল আদর্শ গ্যাসের সমীকরণ থেকে, তাহলে বি এর মান যত বাড়বে তত এই অবাধ বিচরণের জায়গাটা তত কমবে। এটাই হচ্ছে বি এর তাৎপর্য, যে এর আয়তন যত বাড়বে তাহলে গ্যাস অণুগুলোর মধ্যে গ্যাসের যে সংকোচনযোগ্য মানে আয়তন, সেই আয়তনের পরিমাণটা কমে যাবে। এটাকে কি বলছি? এটাকে বলছে আকর্ষণজনিত বল। এই আকর্ষণজনিত বা বিকর্ষণজনিত যে বলটা, সেই বলের মান যত বেশি হবে, মনে করো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন যদি গ্যাসগুলো দেখা হয়, তাহলে এর মধ্যে হাইড্রোজেন, নাইট্রোজেনের এগুলো মানে এইগুলো মান যত বেশি হবে সেই গ্যাসকে কি হবে তত তরলে পরিণত করা সহজ হবে। তো হাইড্রোজেনের তুলনায় কার বেশি হবে? অক্সিজেনের থেকে নাইট্রোজেনের বেশি হবে। এগুলো মানের উপর নির্ভর করবে যে কার মান বেশি কার মান কম, সেগুলো দেখতে হবে আমাদেরকে। তো আমরা একটা উদাহরণ যদি দেখি, আমরা CH3F, CH3Cl, CH3Br, CH3I লিখে নাও। তাহলে CH3F, CH3Cl, CH3Br, CH3I, তাহলে এই অণুগুলির মধ্যে এর ডাইপোল মুভমেন্ট বেশি। তাহলে ডাইপোল মুভমেন্ট কি এটা আমরা আগে ভিডিও বানিয়েছিলাম, কেমিক্যাল বন্ডিংয়ের লেকচার, তোমরা দেখে নিও। তো সেই ভিডিওতে পুরোপুরি ডিটেলসে দেওয়া আছে ডাইপোল মুভমেন্ট কি। তো এর যে ডাইপোল, সেই ডাইপোলটা সব থেকে বেশি হচ্ছে এটা, তারপরে এটা, কারণ তড়িৎ ঋণাত্মকতা কমছে, ডাইপোল মুভমেন্ট কমছে। তাহলে এই দিক থেকে এদিকে গেলে ডাইপোল মুভমেন্ট কমছে। কিন্তু এর মধ্যে কি হচ্ছে, এদের মধ্যে ভরটা বেড়ে যাচ্ছে। এদিক থেকে যখন বাম দিক থেকে আমরা দেখছি অণুগুলোর, এখান থেকে যত এদিকে যাচ্ছি তত ভর বাড়ছে।
এবার ভর যত বাড়বে, তাহলে ভর যত বাড়বে তত ভান ডার ওয়াল আকর্ষণ বল। তাহলে ভান ডার ওয়াল বা আকর্ষণ বল কি? ভান ডার ওয়াল আকর্ষণ বল হচ্ছে 3 ধরনের মানে বল থাকে। ইন্ট্রামলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের 3টে ভাগ আছে, ডাইপোল ডাইপোল, ডাইপোল ইনডিউসড ডাইপোল, ইনডিউসড ডাইপোল, ইনডিউসড ডাইপোল। এই 3 ধরনের ফোর্সগুলোকে বলা হয় ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। তো এই অণুগুলো সবগুলো হচ্ছে ডাইপোল মুভমেন্ট আছে, তাহলে ডাইপোল মুভমেন্ট থাকার জন্য এটা ধ্রুবীয় অণু। ধ্রুবীয় অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা থাকে সেই আকর্ষণ বলটাকে বলছি আমরা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন বা ডাইপোল ডাইপোল আকর্ষণ। তো এর মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কিন্তু কমছে বাঁ দিক থেকে ডান দিকে, কিন্তু অণুর যে মানে ডাইপোল মুভমেন্টের জন্য যেটা সেই আকর্ষণ বলটা কমছে, কিন্তু অণুগুলির ভর বেড়ে যাওয়ার জন্য এদের মধ্যে ভান ডার ওয়াল আকর্ষণ বলটা বাড়ছে। ঠিক আছে, বাড়ার জন্য সব থেকে তরলে পরিণত করা যাবে এটাকে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। বোঝা গেল? তাহলে এর তাৎপর্য যদি আমরা দেখি যে কোন গ্যাসকে সহজে তরলে পরিণত করা যাবে, কোন গ্যাসকে সহজে তরলে পরিণত করা যাবে না, তা নির্ভর করবে কিসের উপরে? এর উপরে। যদি আমরা গ্যাস দেখি যে ধরো অ্যামোনিয়া, অ্যামোনিয়ার এর মান বেশি, অক্সিজেন, তাহলে অ্যামোনিয়া আর অক্সিজেনের মধ্যে তাহলে অ্যামোনিয়া গ্যাসকে কি হয়? সহজে তরলে পরিণত করা যাবে অক্সিজেনের তুলনায়। তার তুলনায় আবার হাইড্রোজেনকে আরোই যাবে না, কারণ এর মান খুবই কম, 0.0024 এরকম কিছু একটা হয়। বোঝা গেল? তো এটাই আমরা এ ও বি এর তাৎপর্য বলছি, যে এর মান যত বেশি হবে তার আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান তত বেশি হবে। ঠিক আছে, তারপরে আমরা দেখব আমাদের এ এবং বি এর একক, এই দুটোর একক কি। তাহলে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, এই টার্মটা কি? চাপের একক। তাহলে এ সমান কি? চাপের একক ইন্টু ভি স্কোয়ারটা উপরে চলে গেল, মানে আয়তন স্কোয়ার, বাই কত? মোল স্কোয়ার। তাহলে চাপের একক কি? অ্যাটমসফিয়ার ইন্টু আয়তন, আয়তন মানে কি? লিটার ইন্টু মোল টু দি পাওয়ার -2। তাহলে এককটা তোমরা বুঝে নিলে যে এর একক হচ্ছে তাহলে লিটার, অ্যাটমসফিয়ার, মোল -2। এটা হচ্ছে এর একক। তাহলে বি এর কি একক? বিটা কি? বিটা তো আয়তনের জন্য আসে, তাহলে বি এনভি, এনভি সমান তো আয়তনের একক। তাহলে শুধু বি সমান কি? আয়তনের একক বাই মোল। তাহলে আয়তনের একক কি? লিটার বাই মোল। তাহলে দুটো বের করে ফেললাম আমরা। তাহলে আমরা শিখলাম এর তাৎপর্য, বি এর তাৎপর্য, এ ও বি এর একক। তাহলে এইটা খুব ভালো করে তোমরা একদম নোট আকারে লিখে নাও যে কিভাবে এর একক আসলো, কিভাবে বি এর একক আসলো। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো। এরপরে আমরা অন্যদিন আর একটা ভিডিও বানাবো যেটাতে যেগুলো নিটের জন্য, জয়েন্ট এন্ট্রান্সের জন্য করব একটা ভিডিও, আরও ডিপলি ভান ডার ওয়াল ইকুয়েশনটাকে আমরা স্টাডি করব। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো।